হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটা গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো এবং এর সাংবিধানিক মর্যাদা অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সাংবিধানিক মর্যাদা। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা একটু বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি যে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য সাবজেক্টের ওপর অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই যে তোমরা অনেকে কিন্তু নতুন অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু এই যে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য সাবজেক্টটা আছে, এখান থেকে কোনো রকম ছোট প্রশ্ন পরীক্ষায় থাকবে না। এখান থেকে মডিউল 1-এ একটা বড় প্রশ্ন এবং মডিউল 2 থেকে একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন বলতে 25 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। আর সেই 25 নম্বরটা টানা 25 নম্বর নাও থাকতে পারে, সেটা 15 যোগ 10 এইভাবে থাকতে পারে বা 20 যোগ 5 এইভাবে থাকতে পারে। অর্থাৎ তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারছো যে মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দুটো দেওয়া থাকবে, আর মডিউল 2 থেকেও একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দুটো দেওয়া থাকবে। চলো আজকে বিষয়বস্তুটা সংক্ষেপে একটু বলি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি? স্বতন্ত্রীকরণ কথাটার মানে হচ্ছে স্বাধীন থাকা। আর এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি? রাষ্ট্রের যে কাজকর্ম পরিচালনা করার জন্য 3টে বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টে বিভাগ যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং কেউ যাতে অন্য কোনো বিভাগের কাজকর্মে হস্তক্ষেপ করতে না পারে, এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য। তবে আগে বহুজন দার্শনিক, বহুজন রাষ্ট্রচিন্তাবিদ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, তবে সবথেকে উল্লেখযোগ্যভাবে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ব্যাখ্যা করেছেন মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে মূল নীতিগুলো আছে তোমরা নোটসে পাবে যে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এবারে তোমরা নোটসটা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা ছিল, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। প্রথমে তোমাদের লিখতে হবে একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। সেখানে কি লিখবে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণাটি অনেক প্রাচীন। 4th খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের রচনায় প্রথম এই ধারণাটি পাওয়া যায়। পরবর্তীকালে রোমান দার্শনিক পলিবিয়াস ও সিসেরো, ফরাসি দার্শনিক বোদা, ইংরেজ দার্শনিক জন লক এবং হ্যারিংটন প্রমুখ চিন্তাবিদ ও দার্শনিকদের রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশেষভাবে আলোচনা লক্ষ্য করা যায়। তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগের স্বতন্ত্রতা। তারপরে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের 3টি বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্পূর্ণ স্বাতন্ত্র্য প্রদান করার নীতিকে বোঝায়। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে মানা হয় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি হলো, এক হচ্ছে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ
পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। 2 হচ্ছে এক বিভাগ অপর কোনো বিভাগের কাজ করবে না, প্রত্যেকটি বিভাগের কাজের ক্ষেত্র থাকবে সম্পূর্ণ আলাদা। 3 নম্বর, একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। 4 নম্বর হচ্ছে দেখো, এক বিভাগ অন্য কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এবারে পরের যে পার্টটা ছিল সাংবিধানিক মর্যাদা, এটা দেখে নাও। সাংবিধানিক মর্যাদা যেটা ছিল এখানে বলা হচ্ছে দেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে কঠোরভাবে মানা হয় না, তবে ভারতের সংবিধানের যে ধারাগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুশীলন লক্ষ্য করা যায় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে দেখো, সংবিধানের 50 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র সরকারের বিচার বিভাগের, দেখো রাষ্ট্র কি, দেখো সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে চেষ্টা করবে, কিন্তু যেহেতু এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত সেই কারণে এটির প্রয়োগ বাধ্যতামূলক নয়। 2 নম্বর, সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে এবং 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসন সম্পর্কিত ক্ষমতা, দেখো কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে এবং রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে রাষ্ট্রপতি ও রাজ্যপাল উভয়ই দেওয়ানি ও ফৌজদারি দায় থেকে মুক্ত থাকবেন। 3 নম্বর, সংবিধানের 121 এবং 211 নম্বর ধারা অনুযায়ী আইনসভা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা করতে পারে না। 4 নম্বর, সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করার ক্ষমতা ভোগ করেন। এই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে আইন জারি করতে পারেন, যা আইনের মতোই কার্যকর হবে। তারপর দেখো 5 নম্বর পয়েন্ট, 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি বা কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তাদের ক্ষমতার প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। নিয়ন্ত্রণ ও ভারসাম্য কি বলা হচ্ছে দেখো, যে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে উদাহরণগুলি আলোচনা করা হলো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় ভারতে কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই কারণে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা রয়েছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি অনুযায়ী রাষ্ট্রের 3টি বিভাগ নির্দিষ্ট সাংবিধানিক বিধান অনুযায়ী পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। মূল্যায়ন দেখো, কঠোরভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অবাস্তব এবং সেই কারণে এখনও পর্যন্ত কোনো দেশেই এই নীতিটি সম্পূর্ণভাবে গৃহীত হয়নি। তবে তার অর্থ এই নয় যে বর্তমানে এই নীতিটির কোনো প্রাসঙ্গিকতা নেই। রাষ্ট্রের বিভাগগুলি স্বৈরাচারিতা রোধ, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দক্ষ প্রশাসন তৈরিতে, বিচার বিভাগের সক্রিয়তা রক্ষায় এই নীতির প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের আজকের ক্লাস।